হ্যালো স্টুডেন্টস, সবাইকে জিকে লেসনে স্বাগত জানাই। আমরা শতকরা নিয়ে দুটো ক্লাস করিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা প্লিজ গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিও। আর এখন আমি তোমাদেরকে শতকরার আরও একটি নতুন ক্লাস পড়াবো। চলো দেখে নিই আমরা মজার কিছু অঙ্ক, যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই ধরনের অঙ্কগুলোই কিছু কিছু দিয়েছি তোমাদের, চলো দেখে নিই। দেখো তোমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, কোনো সংখ্যা 35% 105 হলে ওই সংখ্যা শতকরা কত শতাংশ 100 হবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে? প্রথমে ধরে নেবে, ধরি সংখ্যাটি সমান এক্স। অনেকেই অনেকভাবে অঙ্কটা করায়, কিন্তু আমার মনে হয় যে যে জিনিসটা জানলে তোমাদের কোনো অঙ্কই আর মানে গন্ডগোল হবে না, সেইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা শর্টকাট নিয়েও একটা ক্লাস করাবো, তখন তোমাদেরকে শর্টকাট কীভাবে করতে হয় সেভাবে দেখিয়ে দেবো। তো চলো এখন মূল যে পদ্ধতিটা সেটাই আমরা দেখে নিই। ধরি সংখ্যাটি সমান এক্স। এবার এক্সের 35% কত বলে দিয়েছে? সমান বলে দিয়েছে না 105। এই যে এক্সের 35% 105, অর আমরা যদি কি করব, এক্স ইন্টু 35 ডিভাইডেড বাই 100 সমান কত হয়ে গেল 105। অর এক্স এর ভ্যালুটা আমরা কত পাবো? এক্স সমান পাবো 105 গুণিত 100 ডিভাইডেড বাই কত 35, তাই না? তো কাটাকুটি যদি আমরা করি 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 3 9 10, মানে 300 হয়ে গেল অ্যান্সার। এবার সংখ্যাটি কত বেরোলো? সংখ্যাটি বেরিয়ে গেল 300। এবারে কিন্তু এখানে কি চেয়েছে, ওই সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে। তাহলে কি করব আমরা, 300-র কত শতাংশ 100 হবে, মানে 300 এর কত শতাংশ 100 হবে, এটাই আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে। তাহলে কি করব আমরা, 100 যেহেতু হবে, কত হবে বলেছে 100 হবে, 100 ডিভাইডেড বাই 300 করব। 100 ডিভাইডেড বাই 300, ওয়াই বাই এক্স বলেছিলাম না, এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স, ইন্টু 100 হয়ে যাবে, সমান কত, এই শূন্য কেটে গেল, তার মানে কত হয়ে গেল 100 ডিভাইডেড বাই 3 সমান কত 33 পূর্ণ 1/3। এটা পেয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এই কত শতাংশ 100 হবে, মানে 33 পূর্ণ 1/3 শতাংশ পার্সেন্টেজ আমাদের 100 হবে। এভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। চলো আরেকটা অঙ্ক আমরা দেখি। দেখো এখানে বলেছে 1 কিলোগ্রাম চালের মূল্য 25% বৃদ্ধি পেলে ওই মূল্য হয় 12 টাকা বৃদ্ধি পায়। মানে একটা মূল্য ছিল এক্স, যদি তার মূল্য ছিল, সেটা যদি আমরা 25% বৃদ্ধি করে দিই, 25% যদি আমরা বৃদ্ধি করি, তাহলে সেই দামটা কি হয়ে যাবে, এক্স এর সাথে 12 টাকা যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে চালের প্রকৃত মূল্য কত বলেছে। তাহলে এটা আমরা করতেই পারবো, এক্স ইন্টু 25% আগে বের করে নিই, এক্স এর 25%। এখানে ধরে নাও, প্রথমে ধরি চালের প্রকৃত মূল্য সমান কত এক্স। এবারে কি এক্স এর 25% মানে কত হচ্ছে, এক্স ইন্টু 25/100 মানে কত 1/4, মানে এক্স বাই 4। এবার এক্স বাই 4 ইকুয়ালস টু কি বলে দিয়েছে, এক্স বাই 4 ইকুয়ালস টু, সরি, এক্স বাই 4 ইকুয়ালস টু কত বলে দিয়েছে, বৃদ্ধি পেলে, আচ্ছা বৃদ্ধি পেলে মানে এক্স প্লাস এক্স প্লাস 4, এক্স প্লাস এক্স প্লাস 4, এক্স তো ছিলই, তার সাথে 12 টাকা বৃদ্ধি, মানে এই 25% বৃদ্ধি পেয়েছে, সমান কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস 12, তাই না, সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস 12। এবারে এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে, মানে কত হচ্ছে 4x প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে না, বাই 4 করে দিই তোমাদের বোঝার জন্য, 4x প্লাস এক্স সমান হয়ে যাচ্ছে 4x প্লাস 12 3 12 48। এবারে কত হলো, আচ্ছা 4x 5x 5x মাইনাস 5x মাইনাস 4x ইকুয়ালস টু কত, 48, আর x মানে বেরিয়ে গেল 48, মানে x এর দাম আমাদের 48 টাকা। বোঝা গেল? x এর ভ্যালু কত বেরিয়ে গেল 48, তাহলে প্রকৃত মূল্য কত, অতএব চালের প্রকৃত মূল্য সমান 48 টাকা। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবেই পাবো। চলো
বা এটা কিন্তু এই প্রসেসে যেটা করলাম সেটাই একটু শর্টকাটে যদি করতে চাই তাহলে কি হবে, দেখো চালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, মানে 25/100 ইকুয়ালস টু কিন্তু আমাদের 12 টাকা, তাই না? 25%টাই তো আমাদের 12, তার মানে কি 25x, এখান থেকে x এর মান কিন্তু আমরা সহজেই পেয়ে যেতাম। x ইকুয়ালস টু 12 গুণিত 100 ডিভাইডেড বাই 25, 25 4 100, মানে 12 12 48, 48 টাকাই বেরিয়ে গেছে। বোঝা গেল? এইভাবেও তোমরা কিন্তু জিনিসটাকে করতে পারো। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে আবার কি বলেছে, যদি 1 কিলোগ্রাম চালের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য 12 টাকা বৃদ্ধি পায়, একই অঙ্ক, তাহলে ওই চালের নতুন মূল্য কত? ওটা তো প্রকৃত মূল্য বেরোলো, এবারে নতুন মূল্য কত কি করে পাবো? তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কটা। প্রথমেই করে নিচ্ছি x ইন্টু 25%, মানে 25% ইকুয়ালস টু কত? এটাই 12 টাকা বলেছে, তার মানে কি x এর ভ্যালুটা আমরা এখান থেকে এইভাবেই বের করে নিচ্ছি, আর ওইভাবে যাচ্ছি না। সমান 25, 12 4, মানে 12 4 48, 48 টাকা এটা হয়ে গেল x এর মূল্য। তাহলে নতুন মূল্য কত হবে? নতুন মূল্য সমান, এটা ধরি, দাঁড়া এখানে লিখেই নি, ধরি প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য সমান x টাকা, তাই না? এবার নতুন মূল্য কত হবে? নতুন মূল্য হয়ে যাবে 48 প্লাস 12 সমান কত? 60 টাকা। বোঝা গেল? সমান কত হয়ে গেল? 60 টাকা হয়ে গেল। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে কি বলেছে, এ এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি হয়, তবে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত কম? তাহলে এখানে আমাদের কি বলেছে, এ এর আয় বলে দিয়েছে বি এর আয়ের থেকে 20% বেশি, মানে গ্রেটার দেন অফ বি এর আয় কত? 20%। বোঝা গেল? 20% বেশি, মানে কি এটা যদি আমরা করি যে এ এর আয়, ধর আমরা বি এর আয়টাই করি আগে, বি এর আয় যদি আমরা করি এভাবে, বি এর আয় ইকুয়ালস টু যদি আমরা 100 ধরি, তাহলে এ এর আয় কত হবে বলো তো? এ এর আয় হবে 100 প্লাস 20। আমি তোমাদেরকে বারবার বলি যে এরকম যদি 20%, 25%, 30% থাকে, তখন তোমরা প্রথমেই যেটা ধরবে x ধরতে পারো অথবা 100 ধরতে পারো, 100 ধরলে পার্সেন্টেজটা বের করতে সুবিধাই হয়। তো চলো, তাহলে কি হচ্ছে, আমাদের 120 বেরিয়ে গেল এ এর আয়। এবারে কি বলেছে, তবে বি এর আয় এ এর আয় থেকে কত কম? তার মানে কি এর রেসপেক্টে বের করতে হবে, এর রেসপেক্ট, এর রেসপেক্টে আমাদের ভ্যালু বের করতে হবে। এইভাবে থাকলে কি হয়, আমাদের সবসময় মনে রাখবে যার রেসপেক্টে বের করতে হবে সেটা আমাদের নিচে থাকবে। বোঝা গেল? আর এখানে আমরা থাকবে বি মাইনাস, ও সরি, যেটা বড় সেটা মাইনাস ছোট। কে বড়? এখানে এ, এখানে বড়, এ এখানে বড়, তাহলে এ যেহেতু বড় তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি বাই এ ইন্টু হয়ে যাবে কত? 100, ইন্টু হয়ে যাবে 100। তার মানে এর আয় কত? এর আয় হয়ে যাচ্ছে 120 মাইনাস 100 ডিভাইডেড বাই 120 ইন্টু 100 সমান কত হয়ে যাবে? দেখো সমান হয়ে যাবে 20 গুণিত 100 ডিভাইডেড বাই 120, মানে 20 6 সমান কত হয়ে যাবে? এটা যদি করি 16 6 96, 16 পূর্ণ 4 6 নাকি, 16 4 96, 57 58 99 100, 4 6, আচ্ছা 4 6 মানে কত হয়ে যাবে? 2 3 সমান 16 পূর্ণ 2 3, 16 পূর্ণ 2 3 হয়ে গেল আনসার। বোঝা গেল? এটা কিন্তু আমাদের এইভাবেই বের করতে হবে। এটা কিছুই না, একদমই সোজা জিনিস। 100 যদি ধরে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে কোনো অসুবিধাই হবে না। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে তোমাদের আবার কি বলেছে, এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম, তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত বেশি? একই রকমেরই অঙ্ক, শুধুমাত্র ওই একটা বেশি একটা কম, আগে ছিল এ বেশি, এখানে হচ্ছে এ টা কম।
তাহলে আমাদের ধরবো কোনটা ধরবো, বি এর মান যদি ধরি, বি এর আয় যদি ধরি আমরা 100 টাকা, তাহলে এ এর আয় কত হবে, এ এর আয় হয়ে যাবে কত, 100 থেকে 25 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে আমাদের 75 টাকা হয়ে যাবে, 75 টাকা। এবারে কি হয়েছে দেখো, এ বি এর আয় এ এর আয়ের চেয়ে কত বেশি, তার মানে কি হবে, বি এর রেসপেক্টে আমাদের বের করতে হবে, এটা মাথায় রাখবে, বি এর রেসপেক্টে, ও সরি এখানেও কিন্তু আমাদের এ এর রেসপেক্টেই বের করতে হবে, কি বলেছে দেখো ভালো করে প্রশ্নটা, এ এর আয়ের চেয়ে কত বেশি, মানে এর রেসপেক্টেই বের করতে, এ এর রেসপেক্টে মান বের করতে হবে, মান বের করতে হবে, তাই না? তার মানে কি এখানেও কি হবে আমাদের, এটা নিচে থাকবে আর যেটা বড় সেটা উপরে, বিটা বড় তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই এ গুণিত 100 হয়ে যাবে, সবসময় মাথায় রাখবে। তাহলে কি হবে, বির মান কত, এখানে দেখো বি এর মান 100, 100 থেকে মাইনাস 75 বাই 75 ইন্টু 100, তাই না, সমান কত হয়ে গেল, 25 বাই 75 গুণিত 100 সমান কত, 3 দিয়ে ভাগ চলে যাবে, 100 বাই 3 সমান 33 পূর্ণ 1/3, বোঝা গেল, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এত পার্সেন্ট বেশি। তাহলে বি এর আয়, বি এর আয় এ এর আয়ের চেয়ে 33.13% বেশি, বোঝা গেল, এভাবে আমাদের কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারবো। চলো এরপরে আরেক, দেখো এখানে তোমাদের কি বলেছে, এখানে বলেছে যে কোন শহরের জনসংখ্যা যদি 4410 জন হয়, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তো এই ধরনের অঙ্ক যখন তোমাদের থাকবে তখন তোমরা কিভাবে করবে বলো তো, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, যেটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি সুদে গেলেও এই সূত্রটা পাবো। তো চলো এই সূত্রটা আমরা আগে দেখে নিই। ধরো যদি বর্তমান জনসংখ্যা আমাদের কত হয়, পি হয়, আর পূর্বের জনসংখ্যা যদি ধরি, পূর্বের জনসংখ্যা যদি আমরা ধরি P0, তাহলে কি হয়ে যাচ্ছে, যদি আমরা বৃদ্ধির হার যদি ধরি, বৃদ্ধির হার যদি আমরা ধরি R%, আর যদি সময় যদি আমরা ধরি n, তাহলে কি হচ্ছে বলতো, p ইকুয়ালস টু হয়ে যাবে P0 ইন্টু 1 প্লাস R বাই 100, সরি 1 প্লাস R বাই 100 ইন্টু হয়ে যাবে n, p ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n, এটা হয়ে গেল আমাদের মূল সূত্র। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও এই সূত্রটা কাজে লাগবে, তাই এখন থেকেই তোমরা এই সূত্রটা কিন্তু মাথায় গেঁথে নাও, তাহলে কিন্তু তোমাদের তখন সুবিধা হবে। এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা কিন্তু p এর ভ্যালুও পাবো, P0 এর ভ্যালুও পাবো, R এর ভ্যালুও পেয়ে যাবো, n এর ভ্যালুও পেয়ে যাবো। সুতরাং এই সূত্রটা কাজে লাগিয়েই কিন্তু আমরা বাদবাকি জিনিসগুলো বের করব। তো চলো P0 পূর্বের ভ্যালু যেহেতু আমাদেরকে বের করতে বলেছে, পূর্বের জনসংখ্যা, তাহলে P0 এর ভ্যালু কি করে পাবো, ইকুয়ালস টু কত হয়ে যাবে, P ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্রটা হয়ে গেল আমাদের বর্তমান যে অঙ্কটা দিয়েছে তার সূত্র, বোঝা গেল, এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমরা বর্তমান অঙ্কটা করব। দেখি চলো কিভাবে করতে পারি। তাহলে কি করলাম, P0টাই ধরছি আমি, পূর্বের জনসংখ্যা সমান p এর ভ্যালু কত, p মানে হয়ে যাচ্ছে এখানে, এটা হয়ে যাচ্ছে p, এটা হয়ে যাচ্ছে r, এটা হয়ে যাচ্ছে n, আর এটা হয়ে যাচ্ছে P0। তার মানে কি, P0 মানে p মানে 4 4 1 0 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 1 প্লাস r, r মানে কত 5 বাই 100 ইন্টু টু দি পাওয়ার কত n, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 2, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, তার মানে কত বেরোবে দেখো 4 4 1 0 ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা যদি কাটাকুটি করি 20, মানে 1 বাই 1 প্লাস 20, 1 প্লাস
1/20 ডিভাইডেড টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4410 ডিভাইডেড বাই, আচ্ছা এটা একটু 0, তাহলে 20 আর 21, 21/20, এই 20টাকে আচ্ছা 20 হোল স্কোয়ার না, সমান কত 4410 গুণিত 400 হয়ে যাবে, 20 স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে 441, তাহলে 441টা যদি এখানে কেটে দিই 10 সমান 4000 জন, বোঝা গেল? 4000 জন পেরিয়ে গেল আমাদের উত্তর। পূর্বের জনসংখ্যা ছিল 4000 জন, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এভাবে কিন্তু আমাদের এই সূত্রটা মনে রেখে কাজ করতে হবে। তো চলো এরপর আমরা আরেক ধরনের আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে তোমাদের কি বলেছে অঙ্কটাতে, এখানে বলেছে যে কোনো শহরের জনসংখ্যা 1600 জন, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তো আগেরটাতে আমরা করলাম 20% বৃদ্ধি পেলে, এখানে দিয়েছে 20% হ্রাস পেলে। তো এটার ক্ষেত্রে আমরা দেখে নিই সূত্রটা কি হবে। তো যদি হ্রাস পায়, এটা করে নিলাম। এবারে লিখি বর্তমান জনসংখ্যা ইকুয়ালস টু পি, পূর্বের জনসংখ্যা ইকুয়ালস টু P0, আর এটা যদি আমি করি হ্রাসের হার R%, আর এটা হচ্ছে সময়, বছর করব না, সময় করি, ইকুয়ালস টু যদি n হয় হলে p ইকুয়ালস টু হয়ে যাবে কি P0 ইন্টু, এক সেকেন্ড, P0 ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। বৃদ্ধি হলে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে মাইনাস, এটা মাথায় রাখবে শুধুমাত্র। তাহলে কি হবে, P0 এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে P0 কত হবে, P ডিভাইডেড বাই 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে এইটা হয়ে গেল আমাদের এখন যে অঙ্কটা দেয়া আছে তার মেন সূত্র। তো চলো এইটা আমরা কিভাবে এখানটায় অঙ্কটা দিয়ে করি। এখানে দেখো এটা ভ্যালু বলে দিচ্ছে p, এটা হয়ে যাচ্ছে r, এটা হয়ে যাচ্ছে n, তাহলে P0 ইকুয়ালস টু কত হবে আমাদের, P0 ইকুয়ালস টু হয়ে যাবে p মানে 1600 ডিভাইডেড বাই 1 মাইনাস 20/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1600 ডিভাইডেড বাই 100 মাইনাস 20, 100 মাইনাস 20 মানে 80, 80/100 স্কোয়ার সমান 1600 গুণিত 100 গুণিত 100, দুটো 100, এই 100 স্কোয়ারটাকে আমরা উপরে তুলে দিলাম, এই 100 স্কোয়ারটাকে এখানে নিচে পড়ে থাকবে কত, 80 গুণিত 80, বোঝা গেল? সমান কত হয়ে যাবে, এই শূন্য কাটলো 8, আর 2 এ 16, তারপরে এটা হয়ে গেল 2 4 এ 8, 2 4 এ 8, 4 25, দেখো আর কিছু বাকি থাকলো 2500 সমান কত, 2500 জন, 2500 জন ছিল, 1600 জনে এসে ঠেকেছে, বোঝা গেল? এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এই কাটাকুটিটা আমরা একটু যদি অন্যরকম ভাবে তোমাদের দেখাই তাহলে হয়তো মানে বুঝতে সুবিধা হবে। ঠিকই আছে, এটাও ক্যালকুলেশন ঠিকই আছে, এভাবেও করতে পারো, 1600 গুণিত 100 গুণিত 100 ডিভাইডেড বাই 80 গুণিত 80 যদি করি, 20 4 এ 80, 20 5 এ 100, 20 4 এ 80, 20 5 এ 100, আর 4 4 এ 16, আর এটাও 4 দিয়ে কেটে গেল, 100 সমান 5 5 এ 25, 2500। এটা হয়ে গেল মানে একটু ইজি ওয়েতে কাটাকুটি, আর এটা হয়ে গেল একটু ডিফিকাল্ট ওয়েতে করলাম, জাস্ট কিছুই না, ওই আর কি। চলো 2500 জন বেরিয়ে গেল উত্তর। তো দেখা যাক পরের অঙ্কটা কি আছে আমাদের। দেখো এই অঙ্কটাতে কি বলেছে তোমাদের, যে কোনো শহরের জনসংখ্যা 4000 জন, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে কত জনসংখ্যা হবে?
তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরে বের করতে বলেছে। তাহলে আমরা যদি P1 ধরি হচ্ছে পরের জনসংখ্যা, আচ্ছা এখানে এইভাবে লিখবো না, এভাবে লিখবো যে বর্তমান জনসংখ্যা ইকুয়ালস টু পি, আর পরের জনসংখ্যা P1, আর বৃদ্ধির হার R%, আর সময় যদি আমাদের n হয়, তাহলে কি করব? তাহলে এই সূত্রটা কাজে লাগবে, P1 ইকুয়ালস টু হয়ে যাবে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এই সূত্রটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের p এর ভ্যালু কত বলে দিচ্ছি, এটা p, এটা হয়ে যাচ্ছে আমাদের r, এটা হয়ে যাচ্ছে আমাদের n। তাহলে কত হবে, এখানে কত হবে পরের ভ্যালু, p মানে 4000 গুণিত 1 প্লাস r এর ভ্যালু কত 5/100 টু দি পাওয়ার 2 হবে, কারণ n এর ভ্যালু 2, তার মানে কত হয়ে যাবে 4000 গুণিত, এটা যদি কাটাকুটি করি 5 20 তে 100, মানে হয়ে যাবে 1 প্লাস 1/20 স্কোয়ার সমান কত হয়ে যাবে 4000 গুণিত 20 একে 20 একে 21, 21/20 হোল স্কোয়ার সমান কত, এই 20/20 21/20টাকে আমরা দুবার লিখবো, 4000 গুণিত আচ্ছা 21/20 ইন্টু 21/20, 21/20 স্কোয়ার মানে তো দুবার লিখলেই হয়ে গেল। আমরা গুণ করেও লিখতে পারি, তখন আবার কাটাকুটি করতে হবে, নাহলে আমরা এভাবেও লিখতে পারি। তো এই শূন্য আর এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 2 2 4, আবার এইটা কেটে গেলে 2 10 20 সমান কত বেরোলো 10, সমান কত 21 21 441, আর একটা 10 গুণ মানে 4410 জন, 4410 জন, বোঝা গেল? এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল অ্যান্সার। তো চলো এর পরের একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে আমাদের কি বলেছে, কোন শহরের জনসংখ্যা 16,000 জন প্রতি বছর 5% হারে হ্রাস পেলে তো 2 বছর পরে জনসংখ্যা কত হবে? একই সূত্র, শুধুমাত্র প্লাসের জায়গায় হয়ে যাবে কি মাইনাস। তাহলে যদি আমরা এভাবেই করি, আমি তোমাদের জন্য সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি। যদি বর্তমান জনসংখ্যা P পরের জনসংখ্যা, আচ্ছা এই জনসংখ্যা করি, জনসংখ্যা ইকুয়ালস টু কি P1। আচ্ছা এখানে দেখো পরের জনসংখ্যা বেরোলো, এবার বৃদ্ধির হার ছিল, এখানে হ্রাসের হার হয়ে যাবে, হ্রাসের হার ইকুয়ালস টু R%, আর যদি সময় যদি আমাদের n হয়, তাহলে কি হবে P1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হয়ে যাবে। তার মানে এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই এই মানে অঙ্কটাতে, তাহলে কি হয়ে যাবে আমাদের, P1 ভ্যালু কত বেরিয়ে যাবে, P এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে, দেখো এটা P, এটা হয়ে যাচ্ছে R, এটা হয়ে যাচ্ছে আমাদের n, তার মানে কত 16,000 গুণিত 1 মাইনাস 5/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 16,000 গুণিত 1 মাইনাস, আচ্ছা এইটাকে আমি এভাবেই করি, 20 থেকে 1 বিয়োগ গেলে 19 বাই, একটু স্টেপ জাম্প করলাম জাস্ট, আশা করি তোমরা বুঝতেই পারছো, 19/20 স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, 16,000 গুণিত 19/20 ইন্টু 19/20, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 8 এ 16, 80, 2 40,
তার মানে কত বেরোলো? 19 19 19-এর সাথে 19 গুণ করো, 9 81-র 1, 381 হয়। 9 9 81-র 1 হাতে 8, 19 এই 9 একে 9, 8 17 গুণিত 19 সমান কত হয়ে যাবে? 1 9 8 17, 9 7 16 হাতে 1, 361, 361 ঠিক করলাম। 9 9 81 হাতে 8, 3 9 একে 9, 10 11 12 13 14 15 16 17, এটা 19, 9 7 16, আর এটা হয়ে গেল 1, 361 361, আর তার সাথে আবার 4 গুণ করতে হবে, তো গুণিত 40, মানে 4 যদি গুণ করি 4 4 6 24-এর 4 হাতে 2, 4 3 12 13 14, 1 4 4 4 0, 14,440, 14,440 জন হবে। বোঝা গেল? এই জনসংখ্যাটা কত হবে? 14,440 জন। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করো যাতে ভুলভাল না হয়, আর কিছুই না। চলো এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো তোমাদের অঙ্কটাতে কি বলেছে, এখানে বলা আছে যে যদি কোনো সংখ্যা প্রথমে 20% বাড়ে এবং পরে 20% কমে, তাহলে শেষে সংখ্যাটির মান কিরূপ, শতকরা কিরূপ পরিবর্তন হবে। কিরূপ পরিবর্তন হবে মানে বাড়বে না কমবে। প্রথমে 20% বেড়েছে, তারপর আবার 20% কমে গেছে, তাহলে কি হবে? আমাদের মনে হতে পারে না যে দুটো জায়গায় সেম জায়গাতে চলে আসবে, কিন্তু না, প্রবলেমটা হচ্ছে কি সেম জায়গাতে আসবে না। ধরো আমি যদি তোমাদেরকে দেখাই একটা জিনিস, ধরো সংখ্যাটি আমি x ধরলাম, মানে 100 ধরলাম, তখন কিন্তু কি হচ্ছে, প্রথমে যখন আমি 20% বাড়াচ্ছি, 20% বাড়লে, দাঁড়াও এখানে আমি একটু বড় করেই করি তোমাদের জন্য। ধরো সংখ্যাটি আমি কি ধরলাম, 100 ধরলাম, তাহলে 20% বাড়ালে হবে কত? 120। এবারে 20% আবার কমাচ্ছি, কমলে কত হবে? 120, 120-র 20% কত? 20/100, মানে কত? এইটা কেটে গেল, মানে 12 2 24, 24 কমে যাবে, মানে 120 - 24 হয়ে যাবে, সমান কত হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে 96টা। দেখো আমাদের সংখ্যাটা ছিল 100, কিন্তু হয়ে দাঁড়ালো 4, এই 96, 4 কমে গেছে। তো এই যে জিনিসটা হলো, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখালাম জাস্ট। কিন্তু এখানে বলেছে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, আমি তো 100 ধরে করলাম। তো চলো এটা আমরা কিভাবে করব, মানে একটা সূত্র এটা মাথায় রাখবে সবসময়, যদি এই বৃদ্ধি আর হ্রাসের মানটা যদি এক হয়, তাহলে কিন্তু শতকরা সবসময় হ্রাস পাবে। তার মানে কি হবে? বৃদ্ধির হার ইকুয়ালস টু যদি হ্রাসের হার হয়, তখন কিন্তু শতকরা হ্রাস পাবে সংখ্যাটির মান করি আগে, সংখ্যাটি করি, সংখ্যাটি শতকরা হ্রাস পাবে যদি এইটাকে আমি x ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, x ডিভাইডেড বাই 10 এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, বা এটা আমি এভাবে করব, মানে এইভাবে করব না, করব হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 100, x স্কোয়ার ডিভাইডেড বাই 100 করব সবসময়। এবার এই x স্কোয়ারটা মানে কি, xটা হচ্ছে ইকুয়ালস টু, যদি আমি x ধরি, এখানেই ধরে নিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, x স্কোয়ার ডিভাইডেড বাই 100। এবার x স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে, তার মানে 20 স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে, 100, সমান 400 বাই 100, মানে এখানে 4 হয়ে যাচ্ছে, মানে কি, অতএব সংখ্যাটি 4% হ্রাস পাবে, সংখ্যাটি 4% হারে হ্রাস পাবে। বোঝা গেল? তো এইটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল আজকের ক্লাসের। তো আশা করি তোমাদের অঙ্ক ক্লাসটি করে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও,
এবং তোমাদের যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের বন্ধুদের জন্য বা তোমাদের কোনো ভাই বা দাদাদের জন্য, দিদিদের জন্য, বোনের জন্য এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট বা ক্লাসটি করলে ওদেরও ভালো হবে, তাহলে ওদের সাথেও প্লিজ শেয়ার করো এবং পাশে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমি আশা করব তোমাদেরকে পরের ক্লাসে আরও ভালো ভালো অঙ্ক দিয়ে ক্লাসটা করানোর। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্লিজ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের ক্লাসগুলোকে জয়েন করো, রোজ ফলো করো। বাই।